ক্লাস 12-এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্বন্ধে পড়াবো। প্রত্যেক জীব তার নিজ নিজ পরিবেশে বাস করে। পরিবেশ ভৌত পরিবেশ বা অজীবজাত পরিবেশ এবং জৈব পরিবেশ বা জীবজাত পরিবেশ এই নিয়ে গঠিত। মানে দু ধরনের পরিবেশ নিয়ে একটা কমন পরিবেশ গঠিত হয়। কোন দু ধরনের? না, অজীবজাত পরিবেশ এবং জীবজাত পরিবেশ। অজীবজাত পরিবেশ বলতে কি না, মাটি, জল, বায়ু, তাপ, এগুলো হচ্ছে অজীবজাত পরিবেশ। আর জীবজাত পরিবেশ বলতে কি বোঝায় না, ধরো বিভিন্ন প্রকার জীব, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণী, এগুলো নিয়ে জৈব পরিবেশটা গঠিত হয়েছে। এই অজৈব ও জৈব দুই মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়। পরিবেশে জীব ও জড়ের মধ্যে সবসময় একরকম আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন দেখা যায়। বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্পর্কে আলোচনা করা হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। বাস্তুতন্ত্রের সংজ্ঞা আমরা এটা বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট স্থানের জীবজাত উপাদানগুলি যখন পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পরস্পর আন্তঃক্রিয়া করে, যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে শক্তি প্রবাহ ঘটে এবং পদার্থগুলো চক্রাকারে আবর্তিত হয়ে জীব ও জড় উপাদানগুলির মধ্যে যে বিশেষ তন্ত্র গঠিত হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। আর একভাবে আমরা সংজ্ঞা দিতে পারি, বিজ্ঞানী ওডাম বাস্তুতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন। সেটা হলো, বাস্তুতন্ত্র হলো বাস্তুবিদ্যার একটি প্রাথমিক একক যা জীব ও জড়ের উভয় পরিবেশ, জীব আর জড় উভয় পরিবেশ নিয়ে গঠিত এবং একে অপরের উপর নির্ভরশীল। এবার বলছি বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর, বাস্তুতন্ত্রের জীব, জড় এবং ভৌত উপাদানগুলোর সমন্বয়ে গঠিত একটা একক পরিবেশ। এই যে সামনে একটা বাস্তুতন্ত্র দেখছো, এখানে দেখো এই সজীব পরিবেশ, এই কি হচ্ছে না, জড় পদার্থের মধ্যে দেখো মাটি বলতে পারি, তাই না, জল বলতে পারি, এগুলো জড় পদার্থ। আবার দেখো সজীব পদার্থ আছে, যেমন এখানে একটা ভোঁদর, এখানে একটা পাখি, এগুলো জড় পদার্থ, অর্থাৎ এগুলো সজীব পদার্থ। অর্থাৎ কি হচ্ছে না, জড় পদার্থ এবং সজীব পদার্থ এই সব সমন্বয়ে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় একমুখী হবে। 3 নম্বর, পরিবর্তনশীলতা বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর, বাস্তুতন্ত্রের উপাদানগুলি পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত যে কোনো একটির অভাব ঘটলে জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, ফলে বাস্তুতন্ত্র নষ্ট হয়। 5 নম্বর, ভৌত উপাদানের উৎস সমস্ত ক্ষেত্রে একই রকম হলেও এক একটি বাস্তুতন্ত্র স্বতন্ত্র সত্তা হিসাবে বিরাজ করে। বাস্তুতন্ত্রে জীব ও জড়ের মধ্যে সম্পর্কটা উভয়মুখী। এবার বলবো বাস্তুতন্ত্রের ধরন। বিভিন্ন ধরনের যে বাস্তুতন্ত্র, সেটা মিলে প্রকৃতিতে একটা বৃহত্তর বাস্তুতন্ত্র গঠন করেছে। বাস্তুতন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেম, আর একটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। এই যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেম বললাম, সেটা আবার দু প্রকারের হতে পারে। একটা হলো স্থলভূমির বাস্তুতন্ত্র, আর একটা হলো জলজ বাস্তুতন্ত্র। স্থলভূমির বাস্তুতন্ত্র কিরকম না, এই প্রকার বাস্তুতন্ত্রে মানে স্থলভাগ নিয়ে গঠিত, যেমন ধরো বনের বাস্তুতন্ত্র, যে বনজ বাস্তুতন্ত্র, মানে ফরেস্ট ইকোসিস্টেম, সেটা হতে পারে। চারণভূমির বাস্তুতন্ত্র বা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম হতে পারে, কিংবা মরুভূমির বাস্তুতন্ত্র বা ডেজার্ট ইকোসিস্টেম। এটা এই যে ছবিতে দেখছো, এখানে একটা মরুভূমির বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। এখানে মরুভূমির যে ধরনের, যেমন বালি, এখানে আর মরুজ যে উদ্ভিদ থাকে সেই উদ্ভিদ, মরুভূমির প্রাণী, উট ইত্যাদি নিয়ে পরিবেশ নিয়ে কি হচ্ছে না, মরুভূমির একটা বাস্তুতন্ত্র গঠিত হয়েছে। এটা কিন্তু একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র।
ঠিক আছে। আচ্ছা, কিন্তু প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে কোন ভাগটায় পড়ছে না স্থলজ, স্থলভাগে, সেজন্য স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে এই মরুভূমির বাস্তুতন্ত্র। এবারে বলছে জলজ বাস্তুতন্ত্র। এই প্রকার বাস্তুতন্ত্র হলো মানে জল নিয়ে গঠিত, সেটা স্বচ্ছ জলের বাস্তুতন্ত্র হতে পারে, মানে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম যেটা, যেমন পুকুর, ঝিল, বিল, হ্রদ ইত্যাদি বাস্তুতন্ত্র হতে পারে, বা নোনা জলের বাস্তুতন্ত্র হতে পারে যেটা মেরিন ইকোসিস্টেম, হ্যাঁ, যেমন সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা গভীর সমুদ্র বা খাড়ি বা ভেরির বাস্তুতন্ত্র। হ্যাঁ, এখানে একটা সমুদ্রের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হিসাবে। এটা কিন্তু একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রেরই অন্তর্গত। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র দু রকম হচ্ছে, স্থলজ এবং জলজ। হ্যাঁ, এটা একটা স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, আর এটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। দুটোই হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে। এছাড়া যে আর এক ধরনের বাস্তুতন্ত্র থাকছে, যেটাকে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বা কৃত্রিম বাস্তুতন্ত্র বলছি, সেটা হচ্ছে মানুষের তৈরি বাস্তুতন্ত্র। হ্যাঁ, এই কৃত্রিম বাস্তুতন্ত্র যেটা বলছে, যেমন শস্য ক্ষেত হতে পারে, ধান ক্ষেত হতে পারে, ভুট্টার ক্ষেত হতে পারে, হ্যাঁ, গমের ক্ষেত হতে পারে, যেগুলো মানুষের সৃষ্টি করা। এইসব স্থানে মানুষ জীব সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবেশ হলো কৃত্রিম বাস্তুতন্ত্র। এখানে দেখো এই ছবিটা, এটা মানুষের তৈরি করা একটা ক্ষেত। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্র বা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। তাহলে বাস্তুতন্ত্রের ভাগগুলো বুঝতে পেরেছো? বাস্তুতন্ত্র তাহলে দু রকম হচ্ছে, একটা হচ্ছে মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, একটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে আবার দুটো ভাগ, স্থলজ আর জলজ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা পড়ব বাস্তুতন্ত্রের উপাদান, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের প্রধানত দু রকম উপাদান থাকে, অজীবজাত বা অ্যাবায়োটিক আর জীবজাত বা বায়োটিক উপাদান। এই যে অজীবজাত বা অ্যাবায়োটিক উপাদান, সেগুলো সম্বন্ধে আমি প্রথমে আলোচনা করছি। এই অ্যাবায়োটিক উপাদানের মধ্যে কি কি থাকবে? তিন ধরনের প্রধান বস্তু থাকে। একটা হচ্ছে অজৈব পদার্থ বা ইনঅর্গ্যানিক সাবস্টেন্সেস, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি হলো পরিবেশের বিভিন্ন রকম অজৈব পদার্থ। এগুলো খনিজ চক্ররূপে সর্বদা আবর্তিত হয় এবং অপরিবর্তিত থাকে। এবার বলছি জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি জৈব পদার্থ থাকে। এগুলো বায়োমাসের মধ্যে অথবা পরিবেশের মধ্যে উপস্থিত থাকে এবং জৈব রাসায়নিক গঠন রূপে জীবজাত ও অজীবজাত উপাদানের মধ্যে একটা সমন্বয় সাধন করে। আর 3 নম্বর হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট। হ্যাঁ, এটা নির্দিষ্ট অঞ্চলের জল, বায়ু, মাটি ও সৌরশক্তি ইত্যাদি নিয়ে গঠিত। তাহলে আমরা অ্যাবায়োটিক উপাদান বা অজীবজাত উপাদানের মধ্যে কি পাচ্ছি না, অজীবজাত উপাদান আবার 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে অজৈব বা ইনঅর্গ্যানিক, একটা হচ্ছে জৈব বা অর্গ্যানিক, আর একটা হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট। এই জলবায়ু ক্লাইমেটের মধ্যে আবার ভাগ আছে। জলবায়ুর মধ্যে সেটা জলের হতে পারে, সেটা মাটি হতে পারে, সেটা বায়ু হতে পারে, বা সেটা তাপমাত্রা হতে পারে ইত্যাদি। এখানে দেখো নানা ধরনের অ্যাবায়োটিক ফ্যাক্টরের ছবি দেখানো হয়েছে। যেমন এখানে বলছে এটা ওয়াটার, মানে জল। হ্যাঁ, এটা আমাদের পরিবেশের এই যে অ্যাটমসফিয়ার, বা এটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। মাটি, হ্যাঁ, সানলাইট, বায়ু, এগুলো সব হচ্ছে পরিবেশের বা একটা বাস্তুতন্ত্রের অজীবজাত উপাদান বা বলবো না অ্যাবায়োটিক ফ্যাক্টর। এবার বলছি জীবজাত উপাদান বা বায়োটিক ফ্যাক্টর, বায়োটিক কম্পোনেন্টস যেগুলো, এইগুলো আবার প্রধানত দুটো ভাগে বিভক্ত, অটোট্রপিক এবং হেটেরোট্রপিক। অটোট্রপিক হচ্ছে স্বভোজী উপাদান। বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদানের সহায়তায়, প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি জটিল খাদ্য প্রস্তুত করে, তাদের স্বভোজী উপাদান বলে। সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী
ব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক জীবাণু ইত্যাদি বাস্তুতন্ত্রের স্বভোজী উপাদান। এরা খাদ্য সংশ্লেষে সক্ষম, এদের উৎপাদক বা প্রডিউসারও বলে। এই হলো অটোট্রপিক। এবার বলছি হেটারোট্রপিক। হেটারোট্রপিকদের বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব খাদ্য উৎপাদন করতে পারে না এবং খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল তাদের পরভোজী উপাদান বা হেটারোট্রপিক উপাদান বলছে, বা তাদের আরেকটা নাম আছে খাদক বা কনজিউমার। এই কনজিউমাররা আবার ম্যাক্রো কনজিউমার এবং মাইক্রো কনজিউমার এই দুটো ভাগে বিভক্ত। ম্যাক্রো কনজিউমার হলো এই ধরনের খাদকদের শাকাশী বা হার্বিভোরস বলে, বা মাংসাশী বা কার্নিভোরস, এই দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। শাকাশী খাদকরা হচ্ছে প্রাথমিক খাদক, আর মাংসাশী খাদকরা গৌণ খাদক বা প্রগৌণ খাদক বলা যায়। প্রাথমিক খাদক মানে প্রাইমারি কনজিউমার, আর গৌণ খাদক হলো সেকেন্ডারি কনজিউমার, প্রগৌণ খাদক হচ্ছে টারশিয়ারি কনজিউমার। হ্যাঁ, এই তিনটে শ্রেণীতে বিভক্ত। প্রাথমিক খাদক কারা না, যেসব খাদক খাদ্যের জন্য সরাসরি স্বভোজী জীব বা উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বলে। যেমন জলজ, স্থলজ, কীটপতঙ্গ, জলজ কবজী প্রাণী, তৃণভোজী প্রাণী ইত্যাদি। গৌণ খাদক কারা না, যেসব খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলে। যেমন ছোট ছোট মাংসাশী প্রাণী, কুকুর, বিড়াল, নেকড়ে এবং পতঙ্গভুক প্রাণী, অর্থাৎ ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি, ছোট মাছ, এইসব এরা হচ্ছে সব গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার। আর প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণী খাদক হচ্ছে কি টারশিয়ারি কনজিউমার। কাদের বলবো না, যেসব খাদক প্রাথমিক খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রগৌণ খাদক আমরা বলবো। যেমন বড় বড় মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ, কুমির, পাঁচ পাখি, হ্যাঁ, বা বোয়াল, হাঙর, তিমি, এইসব মাছগুলো এরা হচ্ছে প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণী খাদক। আর এগুলো সব হচ্ছে ম্যাক্রো কনজিউমার। হ্যাঁ, আর মাইক্রো কনজিউমার কারা না, এরা হলো আণুবীক্ষণিক মৃতজীবী সম্প্রদায়। যেমন ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে। এদের বিয়োজক বা ডিকম্পোজার বলে। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীদের প্রোটোপ্লাজমের জটিল যৌগগুলো ভেঙে দেয়, অর্থাৎ বিয়োজিত করে। এই বিয়োজিত পদার্থের কিছু অংশ বিয়োজকরা গ্রহণ করে এবং বাকি পদার্থগুলো অজৈব লবণ রূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়। ফলে উৎপাদকরা আবার সেটা গ্রহণ করে পুনরায় খাদ্য উৎপাদন করতে পারে এবং পরিবেশের ভারসাম্যটাও রক্ষিত হয়। তাহলে বায়োটিক যেটা, বায়োটিক কম্পোনেন্ট যেটা, তার মধ্যে আমরা কি পেলাম না, এখানে দেখো চার্ট করে ছবিতে দেখিয়েছি যে বায়োটিক উপাদানের প্রধানত দুটো ভাগ, অটোট্রপিক আর হেটারোট্রপিক। অটোট্রপিক হচ্ছে সবুজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করে। হ্যাঁ, এদের উৎপাদকও বলে বা প্রডিউসারও বলে। হ্যাঁ, এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম। আচ্ছা, আর একটা ভাগ হচ্ছে হেটারোট্রপিক বা পরভোজী উপাদান। সেটা কি না, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তারা এই গ্রুপে পড়ছে, হেটারোট্রপিক গ্রুপে পড়ছে। এদের মধ্যে আবার দুটো ভাগ আছে, ম্যাক্রো কনজিউমার এবং মাইক্রো কনজিউমার। হ্যাঁ, ম্যাক্রো কনজিউমার কারা না, যারা ম্যাক্রো কনজিউমারদের মধ্যে আবার দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার আর টারশিয়ারি কনজিউমার। প্রাইমারি কনজিউমার কারা না, যারা সরাসরি উদ্ভিজ্জ খাদ্য খেয়ে পুষ্টি লাভ করে তাদের বলছে প্রাইমারি কনজিউমার বা প্রথম শ্রেণীর খাদক। যেমন কীটপতঙ্গ, হ্যাঁ, গাছের রস খেয়ে বাঁচলো, বা ধরো তৃণভোজী প্রাণীরা, হ্যাঁ, যেমন গরু, ছাগল, এরা ঘাস খাচ্ছে, তার মানে সরাসরি উদ্ভিজ্জ খাদ্য খেয়ে পুষ্টি লাভ করছে, এদের বলবো প্রথম শ্রেণীর খাদক বা প্রাইমারি কনজিউমার। আর প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে যারা বেঁচে থাকে তাদের বলবো দ্বিতীয় শ্রেণীর খাদক বা সেকেন্ডারি কনজিউমার। হ্যাঁ, যেমন এই এক্ষুনি উদাহরণে বললাম যে কীটপতঙ্গরা গাছের রস খায়, আবার কীটপতঙ্গদের খাচ্ছে কে না, ব্যাঙ খাচ্ছে, তাহলে ব্যাঙ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। হ্যাঁ, আর দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে যারা পুষ্টি লাভ করছে তাদের বলবো তৃতীয় শ্রেণী বা খাদক বা টারশিয়ারি কনজিউমার। হ্যাঁ, তাহলে এখানে ধরো এই প্রাইমারি কনজিউমার হলো কীটপতঙ্গ যারা গাছের রস খেয়ে বেঁচে আছে, তাদের খেয়ে বেঁচে আছে সেকেন্ডারি কনজিউমার যেমন ব্যাঙ, আর ব্যাঙকে খেয়ে বেঁচে আছে সাপ, সাপ তাহলে হচ্ছে টারশিয়ারি কনজিউমার। হ্যাঁ, তাহলে আমরা ম্যাক্রো কনজিউমার তিন রকম পেলাম, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বা প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এই তিনটে হচ্ছে ম্যাক্রো কনজিউমার। আর মাইক্রো কনজিউমার কারা না, এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব, মৃতজীবী জীব।
এদের আর একটা নাম হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। হ্যাঁ, এরা মানে মৃতদেহ, মৃত উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের মৃতদেহ থেকে মানে প্রোটোপ্লাজমে জটিল যৌগগুলোকে ভেঙে বিয়োজিত করে এবং বিয়োজিত অংশের কিছুটা তারা গ্রহণ করে, বাকিটা প্রকৃতিতে ফিরিয়ে দেয়। আবার সেটা নিয়ে এই উৎপাদক সেটা গ্রহণ করে আবার তাদের খাদ্য উৎপাদন করে। হ্যাঁ, তাহলে এইভাবে কি হয়, প্রকৃতিতে একটা ভারসাম্য রক্ষিত হচ্ছে। ঠিক আছে, এবার বোঝা গেছে তো জীবজাত বা বায়োটিক উপাদান। এখানে আর একটা ছবি আমরা দেখব, যেখানে এই দেখো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে অটোট্রপিক সবুজ উদ্ভিদ, নিজের খাদ্য তৈরি করছে অটোট্রপিক। তারপরে হেটারোট্রপিকদের শুরু হচ্ছে, ম্যাক্রো কনজিউমারদের মধ্যে বলছি যে এদের মধ্যে এই হচ্ছে প্রাইমারি কনজিউমার, হ্যাঁ, যে সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে আছে, আবার তাকে খেয়ে বেঁচে আছে হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, হ্যাঁ, আর একে খেয়ে বেঁচে আছে হচ্ছে টারশিয়ারি কনজিউমার, তাকে খেয়ে আবার বেঁচে আছে। হ্যাঁ, এও এক ধরনের আমরা বলতে পারি যে আরেক ধরনের টারশিয়ারি কনজিউমারের মধ্যে পড়বে। হ্যাঁ, এইভাবে একজনের থেকে খাদ্য সম্পর্কটা আবর্তিত হয়। এবারে আমরা পড়ব ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। বাস্তুরীতিতে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে। খাদকের এরূপ একটা সম্পর্ককে এক কথায় খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে। বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খলের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। উনি বলেছেন যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ এবং ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, এই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাসকে খাচ্ছে ছাগলকে আবার খাচ্ছে মানুষ। হ্যাঁ, একটা চেন বা শৃঙ্খল এখানে দেখতে পাচ্ছি, একে বলবো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল নানা ধরনের হতে পারে। প্রধানত খাদ্য শৃঙ্খল 3 রকম দেখা যায়। একটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল, একটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক ফুড চেন, আর একটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস ফুড চেন। প্রথমে আসছি গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেন। এই রকম খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে ক্রমশ প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদকে শেষ হয়। এই রকম খাদ্য শৃঙ্খলে একদিকে যেমন জীবের আকারটা ক্রমশ বাড়ে, তেমনি জীবের সংখ্যা আবার হ্রাস পেতে থাকে। এই দেখো উদাহরণে দেখো যে ঘাস আছে, ঘাসের রস খাচ্ছে ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে ঈগল। তাহলে আমরা একটা চেন দেখতে পাচ্ছি খাদ্যের, এটাকে বলবো ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। এখানে দেখো যত এই পাশে যাচ্ছে আকার বাড়ছে, তাই না? ফড়িংয়ের আকারের থেকে ব্যাঙ বড়, ব্যাঙের থেকে সাপ বড়, সাপের থেকে ঈগল পাখি বড়, কিন্তু সংখ্যা কমছে। ফড়িংয়ের সংখ্যা যত, ব্যাঙের সংখ্যা তার চেয়ে কম, সাপের সংখ্যা আরো কম, ঈগলের সংখ্যা আরো কম। তাহলে যত আমরা এই বাদিক থেকে ডান দিকে যাচ্ছি এই চেনের, তত কি হয় না আকার বৃদ্ধি পায় কিন্তু সংখ্যা কমতে থাকে। এটা হলো একটা গ্রেজিং খাদ্য শৃঙ্খলের উদাহরণ। এরপরে আসছে পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খলে। এই রকম খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে পরজীবী জীবে শেষ হয়। এক্ষেত্রে বৃহৎ জীব থেকে শুরু হয়ে ক্রমশ ক্ষুদ্র জীবে কিন্তু শেষ হচ্ছে। হ্যাঁ, যেমন ধরো এইখানে এটা হচ্ছে উৎপাদক, হ্যাঁ, গাছ উৎপাদক সালোকসংশ্লেষ করে খাবার তৈরি করছে, সেই গাছ খেয়ে বেঁচে আছে কি গরু, হ্যাঁ, খাদক, প্রাথমিক খাদক। আবার গরুর যে পুষ্টি রস সেটা গ্রহণ করে বেঁচে আছে কি গরুর শরীরের ভিতর যে কৃমি বাস করছে, সে হচ্ছে এখানে সেকেন্ডারি কনজিউমার হিসাবে বেঁচে আছে। তাহলে কৃমিটা কি একটা পরজীবী বা প্যারাসাইট? এই রকম খাদ্য শৃঙ্খল যেটা উৎপাদকে শুরু আর প্যারাসাইটে শেষ, তাকে বলবো প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল বা পরজীবী খাদ্য শৃঙ্খল।
3 নম্বর হলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে কি হয় না, মৃতজীবী থেকে শুরু হয়ে বৃহৎ খাদকে শেষ হয়। উদাহরণস্বরূপ, হ্যাঁ, নানা উদাহরণ আছে, যেমন ফ্লোরিডার একটা লবণ অঞ্চলে দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা অগভীর উষ্ণ জলে পড়ে পচে যেত। বিভিন্ন মৃতজীবী জীব কর্তৃক এই পচনটা ঘটতো। বিভিন্ন জলজ ক্ষুদ্র প্রাণীরা কি করতো না, ওই পচা জৈব বস্তুদের ভক্ষণ করতো। হ্যাঁ, তাই এদের কি বলছে, ডেট্রিটাস কনজিউমার বলছে। এই সব ডেট্রিটাস ভক্ষকরা কি করে না, এদের আবার ছোট ছোট মাছরা ভক্ষণ করে। হ্যাঁ, আবার ছোট মাছদের কি করছে, বড় মাছরা ভক্ষণ করে। ফলে এটি একটা মানে কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল গড়ে উঠছে। তাহলে সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলটা কিরকম হবে না, পচনশীল জৈব বস্তু, সেখান থেকে ডেট্রিটাস কনজিউমার বা পতঙ্গের লার্ভা ইত্যাদি, সেখান থেকে ক্ষুদ্র মাংসাশী মাছ, সেখান থেকে বৃহৎ মাংসাশী মাছ। এখানে ছবিতে দেখো, এই যে এখানে মানে প্রথম যেটা বলছে যে এটা একটা পচনশীল জৈব বস্তু, হ্যাঁ, ডিকেইং ম্যাটার বা ডিকেইং লিভস, গাছের পাতা, পচা পাতা, এইগুলো খেয়ে কে জীবন ধারণ করছে না, বিভিন্ন পতঙ্গের লার্ভা, হ্যাঁ, একটা লার্ভা দেখানো হচ্ছে, সে পচা পাতা খেয়ে এখান থেকে খাচ্ছে। হ্যাঁ, আর এই লার্ভাদের আবার খাচ্ছে ছোট মাছরা, ছোট মাংসাশী মাছ যারা, তারা খাচ্ছে। ছোট মাংসাশী মাছকে খাচ্ছে, আবার এই বড় মাংসাশী মাছ, এই দেখো মুখে করে একটা ছোট মাছ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে এই যে একটা ফুড চেন আমি দেখছি, হ্যাঁ, আমরা দেখছি যে এটা কি ধরনের ফুড চেন না, ডেট্রিটাস। সেটা সবসময় কিসে শুরু হচ্ছে না, একটা মৃত পচা জিনিসে শুরু হচ্ছে, আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। ক্রমশ পচা জিনিস দিয়ে শুরু হয়, পচনশীল বস্তু থেকে শুরু হয়ে কি হচ্ছে না, এটা বৃহৎ খাদকে গিয়ে শেষ হচ্ছে। বোঝা গেছে? তাহলে 3 রকম ফুড চেন হলো, গ্রেজিং ফুড চেন, প্যারাসাইটিক ফুড চেন আর ডেট্রিটাস ফুড চেন। এবারে বলবো খাদ্য প্রবাহ মানে খাদ্য জাল। কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বা ফুড ওয়েব বলে। কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে অনেক ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। অনেকগুলো খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত হয়। বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত কতগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বা ফুড ওয়েব বলে। উদাহরণস্বরূপ, কোনো একটা তৃণভূমির গ্রেজিং খাদ্য শৃঙ্খলে খরগোশ ঘাস খেতে পারে, খরগোশের অনুপস্থিতিতে ইঁদুর ঘাস খেতে পারে, ইঁদুর সরাসরি বাজ পাখির দ্বারা বা সাপ দ্বারা ভক্ষিত হতে পারে, সাপ আবার বাজ পাখির দ্বারা ভক্ষিত হয়, ঘাস ফড়িং সরাসরি ভাবে বা গিরগিটির মাধ্যমে বাজ পাখি দ্বারা ভক্ষিত হয়। তাহলে বিভিন্ন ভাবে, মানে এ ওকে খাচ্ছে, ও তাকে খাচ্ছে, ওকে আবার এ খাচ্ছে, এ না খেয়ে আরেকজন খেলো, এইভাবে একটা জালের আকারে বিস্তার লাভ করে এখানে খাদ্য শৃঙ্খলটা। হ্যাঁ, তাহলে এই ধরনের এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলিতভাবে কি তৈরি করে না, একটা খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি করে। হ্যাঁ, এখানে ছবিতে দেখো, এই যে দেখা যাচ্ছে এই যে গাছ, হ্যাঁ, এই ফুলের একটা গাছ দেখাচ্ছে, সেখানে ফুলের মধু খাচ্ছে প্রজাপতি বা বাটারফ্লাই। হ্যাঁ, প্রজাপতিকে আবার ব্যাঙ ধরে খেতে পারে, ব্যাঙকে সাপ ধরে খেতে পারে। আবার এখানে গাছের রস খেলো ফড়িং, ফড়িংকে ব্যাঙ খেতে পারে, ব্যাঙকে সাপ খেতে পারে, বা ফড়িংকে এখান দিয়ে ইঁদুর খেলো, ইঁদুরকে সাপ খেলো, সাপকে আবার ঈগল খেলো, সেটা হতে পারে। কি এইখানে যে গাছের রস খেয়ে একটা প্রজাপতি, সেখান তাকে আবার ড্রাগন ফ্লাই খেতে পারে, ড্রাগন ফ্লাইকে পাখি খেতে পারে, পাখিকে আবার ঈগল খেতে পারে। কিংবা এই যে এখানে ম্যাঙ্গো দেখাচ্ছে, সেখানে তার রস খেয়ে যাচ্ছে যে ফলের যে মাছিগুলো, সেই মাছিকে খেতে পারে পাখি, হ্যাঁ, পাখিকে খেতে পারে ঈগল। আবার এখানে দেখো, বা এই পাখিটাকে নেকড়ে জাতীয় কোনো পশু, সেও খেতে পারে। তাহলে খাদ্য খাদ্য সম্পর্কটা বিভিন্নভাবে বিস্তার লাভ করেছে এখানে। হ্যাঁ, এইরকম অনেকগুলো ফুড চেন সম্মিলিতভাবে কি তৈরি করছে না, একটা খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি করে। বুঝেছো? ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্ত থাকলো। পরের দিন আবার আমি এর পরবর্তী অংশটা বোঝাবো।